নমস্কার। ভারতবর্ষের জনসংখ্যা যে হু হু করে বেড়ে চলেছে এটা আমরা সবাই জানি, এবং এর বিষময় ফলাফল কি হতে পারে সে বিষয়ে আমাদের মোটামুটি একটা ধারণা আছে। তো এর কারণটা কি সে নিয়ে আমরা একটু আলোচনা করব আজ। এর কারণ নানা রকম শুনতে পাওয়া যায়। একটা কথা কানাঘুষো সজোরে নানা জায়গায় শোনা যায় যে একটা বিশেষ সম্প্রদায় নাকি তীব্রভাবে জনসংখ্যা বৃদ্ধি করে চলেছে, পরের পর বাচ্চা পয়দা করে চলেছে। তো সেই জন্য জনসংখ্যার হার নাকি বেড়ে চলেছে, এটা চারদিকে শোনা যায়। আজকে আমরা প্রথমে এই বিষয়টা একটু আলোচনা করব, কারণ এটা ঠিক হাওয়ায় ছুঁড়ে দেওয়ার বিষয় নয়, তো এ নিয়ে অনেক তথ্য পাওয়া যায়। ন্যাশনাল হেলথ ন্যাশনাল ফ্যামিলি হেলথ সার্ভিস বলে একটা সার্ভে, একটা সমীক্ষা হয়, মাঝে মাঝেই হয় ভারত সরকারের উদ্যোগে। তার কিছু তথ্য আছে, তো আমরা তথ্যের ভিত্তিতে আজকে আলোচনা করব। তো একটা জিনিস আলোচনায় ঢোকার আগে বলে দেওয়া দরকার যে ন্যাশনাল ফ্যামিলি হেলথ সার্ভে শুধু নয়, সারা পৃথিবীতেই একটা একটা কথা, একটা পরিভাষা শুনতে পাওয়া যায় যার নাম ফার্টিলিটি রেট, আমরা বাংলায় বলতে পারি প্রজনন হার। সেটা কি না, একজন মহিলা একটা এলাকায় বা একটা দেশে বা একটা অঞ্চলে গড়ে একজন মহিলা কতগুলো করে সন্তান জন্ম দিচ্ছেন, সেই হারটাকে বলা হয় ফার্টিলিটি রেট বা প্রজনন হার। তো একজন মহিলা তো একা বাচ্চা জন্ম দিতে পারেন না, তার একজন পিতা থাকবে। ফলে বস্তুত এটা হচ্ছে দুজনে মিলে কতগুলি সন্তান গড়ে জন্ম দিচ্ছেন তার মাপ। এবার যেহেতু দুজনে মিলে জন্ম দিচ্ছেন, যদি এই ফার্টিলিটি রেট বা প্রজনন হার 2-এর বেশি থাকে তাহলে জনসংখ্যা ক্রমশ বেড়ে চলবে। যদি 2 থাকে জনসংখ্যা একই থাকবে, আর 2-এর কম নিচে নেমে গেলে জনসংখ্যা ক্রমশ কমতে থাকবে। এটা নিছক অঙ্কের হিসেবে আমরা জানতে পারি। তো অঙ্কটা এতটা সহজ নয়, একজন মানুষ গড়ে কতদিন বাঁচেন তার উপরেও খানিকটা নির্ভর করছে, কিন্তু লম্বা দৈর্ঘ্যে ব্যাপারটা মোটামুটি এইরকম। তার কথা হচ্ছিল ন্যাশনাল ফ্যামিলি হেলথ সার্ভে নিয়ে। তো ন্যাশনাল ফ্যামিলি হেলথ সার্ভে ভারতবর্ষের বিভিন্ন অঞ্চলে এই ফার্টিলিটি রেট বা প্রজনন হারের মাপজোক করে থাকে। তো ন্যাশনাল ফ্যামিলি হেলথ সার্ভে তার সর্বশেষ রিপোর্টটা দিয়েছিল 2019 থেকে 21-এর মধ্যে একটা সার্ভে করে, অর্থাৎ রিপোর্টটা বেরিয়েছিল 21 সালের পরে। তো সেখানে এই ফার্টিলিটি রেটে চূড়ান্ত হিসেব আছে। তো সেটা খুঁটিয়ে দেখলে আমরা কি দেখতে পাই যে ভারতবর্ষের রাজ্যগুলির মধ্যে প্রজনন হার সব থেকে কম বড় রাজ্যগুলির মধ্যে একটি রাজ্যে, শুনলে আশ্চর্য হবেন, সেটা হচ্ছে মুসলমান প্রধান জম্মু এবং কাশ্মীর। সেখানে ফার্টিলিটি রেট বা প্রজনন হার কত, 1.4। অর্থাৎ তারা যে হারে বাচ্চা পয়দা করছেন সে তাতে তাদের জনসংখ্যা ক্রমশ কমে আসার কথা। তো ঠিক এর পরেই আছে আরেকটি রাজ্য, শুনলে আপনারা আবার আশ্চর্য হবেন, সেটা হলো পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গের হার হচ্ছে 1.6। কাছাকাছি আছে দিল্লি, পাঞ্জাব, একই হার। তারপর আছে অন্ধ্রপ্রদেশ 1.7, একই হার আছে হিমাচল প্রদেশ, কর্ণাটক, মহারাষ্ট্র। কেরালা, তেলেঙ্গানা, ছত্তিশগড়, ওড়িশা এবং তামিলনাড়ুতে আছে 1.8, এবং আসাম, গুজরাট, হরিয়ানা, উত্তরাখণ্ড এই জায়গায় আছে 1.9। এটা আমি রিপোর্টটা নিলাম টাইমস অফ ইন্ডিয়া থেকে, তো সেটা আপনাদের দেখানো হবে। এটা 1.9, এতগুলো যে রাজ্য পড়লাম, এখানে সর্বত্রই কিন্তু জনসংখ্যা ক্রমশ কমে আসার কথা। এরপরে যদি আমরা একটা বিশেষ অঞ্চলে প্রবেশ করি, সেখানে আমরা দেখব যে জনসংখ্যা বৃদ্ধি হারটা কিন্তু অন্য। আমরা যদি এরপরে ঢুকে পড়ি গো বলয়, অর্থাৎ কিনা হিন্দি বলয়, তাহলে দেখব মধ্যপ্রদেশে প্রজনন হার হচ্ছে 2.0, রাজস্থানে 2.0, অর্থাৎ কিনা এদের জনসংখ্যা একই থাকার কথা দীর্ঘমেয়াদে। তারপরে যদি আমরা আসি ঝাড়খণ্ডে, সেখানে আমরা দেখব প্রজনন হার হচ্ছে 2.3, অর্থাৎ এদের জনসংখ্যা বেড়ে চলেছে। এরপর উত্তরপ্রদেশে যদি যাই দেখবো সেখানে 2.4, জনসংখ্যা বৃদ্ধির হার আরো বেশি। এবং এরপর যদি যাই আমরা বিহারে, সেখানে জনসংখ্যা বৃদ্ধির হার আরো অনেক বেশি, 3.0। অর্থাৎ ভারতবর্ষের জনসংখ্যা যে বেড়ে চলবে এর পরেও যদি চলে, তাহলে তার দায়িত্ব কিন্তু গোবলয়ের এই রাজ্যগুলির। আবার রাজ্যগুলির নাম পড়ছি: মধ্যপ্রদেশ, রাজস্থান, ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশ এবং বিহার।
এবং আজকের যে প্রজনন হার তার উপরেই তো পুরো নির্ভরশীল নয়। ব্যাপারটা হচ্ছে যে এর আগেও জনসংখ্যা বৃদ্ধি হয়েছে। তো সেই হারটা কত ছিল তার উপরেও আজকের জনসংখ্যা বৃদ্ধি অনেকটা নির্ভরশীল। তো 2015-16 সালে NHFS আরেকটা রিপোর্ট বের করেছিল। তো সেখানে আমরা যদি দেখি বিহারের হার কিন্তু আরো বেশি ছিল, 3.4, উত্তরপ্রদেশের 2.7, ঝাড়খণ্ডের 2.6, রাজস্থানের 2.4 এবং মধ্যপ্রদেশের 2.3। অর্থাৎ কিনা ভারতবর্ষের জনসংখ্যা বৃদ্ধির হার কিন্তু মুসলমান প্রধান রাজ্যগুলোর বা রাজ্য জম্মু কাশ্মীরের নয়, এর দায় হচ্ছে সম্পূর্ণরূপে গোবলয়ের। আজকে যে আমরা জনসংখ্যা বৃদ্ধির বিস্ফোরণের ব্যাপারটা দেখি তার মূল দায়িত্ব এদের। এই পরিসংখ্যান থেকে সে নিয়ে কোনো সন্দেহ নেই, যদিও দায়টা আমরা সবার ঘাড়ে নিয়ে নিই, কিন্তু আসলে গোবলয়ের রাজ্যগুলোই এর জন্য দায়ী। এবং শুধু এখানেই শেষ নয়, আপনারা যদি প্রতিবেশী রাষ্ট্রগুলোর কথা দেখেন, দেখবেন যে নেপালে কিন্তু জনসংখ্যা ক্রমশ কমে আসার কথা। এখানে প্রজনন হার হচ্ছে 1.9। তারপরেই আছে মুসলমান প্রধান বাংলাদেশ 2, অর্থাৎ এদের জনসংখ্যা বাড়ছে না। অর্থাৎ হিন্দু মুসলমানটা কোনো ব্যাপার নয়, নেপালে 1.9, বাংলাদেশে 2। এবং যদি আপনি পাকিস্তানে যান, সেখানে হচ্ছে উত্তরপ্রদেশের এবং বিহারের প্রায় সমান জনসংখ্যা বৃদ্ধির হার, 3.6। ফলে আমি আবারও বলবো যে এখানে তথ্য থেকে যেটা দেখা যাচ্ছে, হিন্দু মুসলমান বা ধর্মীয় জনগোষ্ঠীর ব্যাপারটা নয়, এটা একটা নির্দিষ্ট ভাষা গোষ্ঠীর ব্যাপার। গো বলয়, হিন্দি বলয় যেটাকে আমরা বলি, সেটা তো ঠিক ভারতবর্ষের সীমাবদ্ধ নয়, ভারতবর্ষ থেকে পাকিস্তানের দিকেও চলে গেছে। এই অঞ্চলটায় জনসংখ্যা বৃদ্ধির হার অত্যন্ত বেশি, এবং এটা যদি আপনারা মানচিত্র দেখেন, গ্রাফিক্যালি যদি দেখানো হয়, ব্যাপারটা ভয়ঙ্কর দেখতে লাগে। তো এর পিছনে নানা কারণ আছে। একটা এলাকা অনুন্নত, গোবলয় অনুন্নত, আমরা সবাই জানি। তো সেই কারণে জনসংখ্যা বৃদ্ধির হার হয়ে থাকে। এর অনেক রকম তত্ত্ব আছে, কিন্তু তত্ত্বের মধ্যে আমরা এখন ঢুকবো না। কথাটা হলো তথ্য নিয়ে, যে এই রাজ্যগুলো, এই অঞ্চলগুলো জনসংখ্যা বৃদ্ধির জন্য সম্পূর্ণরূপে দায়ী, এবং ভারতবর্ষের যে জনসংখ্যা বৃদ্ধির হার, সেটা হচ্ছে গোবলয়ের একার অবদান। তো এটা গেল এখনকার হিসেব। ঐতিহাসিকভাবে ব্যাপারটা এরকম, 2011-র সেন্সাসে জনগণনা এর একটা চমৎকার চিত্র পাওয়া যায়। আমরা যদি 2011-র জনগণনার চিত্রটা দেখি, গ্রাফিক্যালি দেখি, ম্যাপে দেখি, তাহলে আমরা দেখব যে বিহারের 100% জেলা তাদের জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে। ভারতবর্ষের যে গড় জনসংখ্যা বৃদ্ধির হার তার থেকে বেশি। যদি আমরা ঝাড়খণ্ডে দেখি, যে দেখবো ভারতবর্ষের যে গড় জনসংখ্যা বৃদ্ধির হার তার থেকে বেশি জেলার সংখ্যা হচ্ছে 72%। উত্তরপ্রদেশে 64%। সে জায়গায় যদি আপনারা পশ্চিমবঙ্গে দেখেন, 2011 সালের হিসেব দেখবেন 22, এবং কেরালায় যদি দেখেন দেখবেন 0, যদি তামিলনাড়ুতে দেখেন তাহলে দেখবেন 13, ইত্যাদি। তো এখান থেকে আমরা আবার দেখতে পাচ্ছি যে জনসংখ্যার যে জনবিস্ফোরণটা হয়েছে ভারতবর্ষে 2011 সালের হিসেব এটা, তার আবারও মূল দায় হচ্ছে গোবলয়ের রাজ্যগুলো। তো এগুলো আমরা সবাই বহন করে চলেছি, এবং ভারতবর্ষের জনসংখ্যা বৃদ্ধির হার যখন বলা হয়, রাজ্যগুলোকে আলাদা করে উল্লেখ করা হয় না, বলা হয় যে সমস্ত ভারতবর্ষের সব লোকই এটার জন্য দায়ী। কথাটা ঠিক না। তো এর জন্য আবারও কোনো নির্দিষ্ট জনগোষ্ঠীকে দায়ী করার কোনো কারণ নেই। একটা এলাকা অনুন্নত, সেখানে জনসংখ্যা বৃদ্ধি হচ্ছে, তার অনেক রকম কারণ আছে, এটা আগেই বললাম। কিন্তু কথাটা হচ্ছে, ভারতবর্ষের যে একটা নীতি ছিল, দুটি সন্তান নীতি, সেটা কিছু রাজ্য সফলভাবে পালন করেছে এবং কিছু রাজ্য সেটা পালন করতে ব্যর্থতা দেখিয়েছে। এইটুকু নিয়ে কোনো সন্দেহ থাকার কারণ নেই। অতএব ভারত সরকারের উচিত যে রাজ্যগুলো, ভারত রাষ্ট্রের উচিত, ভারত যুক্তরাষ্ট্রের উচিত, যে রাজ্যগুলো জনসংখ্যা নিয়ন্ত্রণ সফলভাবে পালন করেছে তাদের পুরস্কার দেওয়া, এবং যারা করতে পারেননি তাদের বিরুদ্ধে কিছু একটা ব্যবস্থা নিয়ে, বিরুদ্ধে না হোক, যেটাকে আমরা বলি কারেক্টিভ মেজারমেন্ট, সংশোধনমূলক ব্যবস্থা, এরকম কিছু একটা নেওয়া উচিত। এটা আমাদের সাধারণ জ্ঞান বলে। কিন্তু প্রশ্ন হচ্ছে, সেটা কি হচ্ছে? সেই বিষয়টা এবার একটু খতিয়ে দেখা যাক। ভারতবর্ষ যখন স্বাধীন হয় তখন সে একটা নীতি অনুসরণ করেছিল যার নাম গণতন্ত্র, এবং গণতন্ত্রের মূল ভিত্তি ছিল
প্রতিনিধিত্বমূলক আসন সংরক্ষণ, লোকসভা বা সংসদে প্রতিনিধিত্বমূলক আসন সংরক্ষণ। তো সেখানে যে রাজ্যের যে পরিমাণ জনসংখ্যা সেই অনুপাতে আসন নির্ধারণ করা হয়েছিল। তো জনসংখ্যা তো নির্দিষ্ট থাকে না, জনসংখ্যা পরিবর্তিত হতে পারে, ফলে ঠিক হয়েছিল 25 বছর অন্তর মোটামুটি ভাবে এই জিনিসটার সংশোধন করা হবে, জনসংখ্যা অনুযায়ী আসন সংখ্যা বদল ঘটবে। তো এটা আমরা দীর্ঘদিন ধরে হইতে দেখেছি, খুব সম্ভবত 76 সালে সর্বশেষ আসন সংখ্যার পরিবর্তন হয়। তো তারপরে 2001 সালে এটা হওয়ার কথা ছিল। 2001 সালে তৎকালীন প্রধানমন্ত্রী নানা কারণে, তার সে সময় সম্পূর্ণ সংখ্যাগরিষ্ঠতা ছিল না, তিনি এটা পিছিয়ে দেন 25 বছরের জন্য, এবং এর ডিউ ডেট পরবর্তী তারিখ দাঁড়ায় 2026, অর্থাৎ আজ থেকে মোটামুটি 2 বছর পরে। 2026-এই এই ব্যাপারটা চালু হবে তা না, কিন্তু 2026-এ এই নীতিটা প্রণয়ন করার কথা বা আসন সংখ্যা নির্ধারণের জন্য কি করতে হবে সেটা ঠিক করার কথা। তো এই কথাগুলো আসছে কেন না, আসন সংখ্যা নির্ধারণ 50 বছর মোটামুটি এখন হয়নি, 50 বছর পরে লোকসভার আসনের পুনর্বিন্যাস হওয়ার কথা। তা এই কথাটা এই জনসংখ্যার প্রসঙ্গে আসছে কেন? কারণ একটু আগে আমরা বললাম যে কিছু কিছু রাজ্য জনসংখ্যা নিয়ন্ত্রণে সাফল্য দেখিয়েছে, কিছু কিছু রাজ্য দেখায়নি। তার একটা সুনির্দিষ্ট ইম্প্যাক্ট পড়বে এই আসন সংখ্যা সংরক্ষণের ক্ষেত্রে, সংরক্ষণ বলবো না, আসন সংখ্যা নির্ধারণের ক্ষেত্রে। লোকসভার আসন সংখ্যা পরিবর্তিত হবে, লোকসভার আসন সংখ্যা পরিবর্তিত হলে রাজ্যগুলির আনুপাতিক প্রতিনিধিত্ব কমবে বা বাড়বে। তো যদি একটা রাজ্যে বা একাধিক রাজ্যে জনসংখ্যা বিপুল হারে বেড়ে যায়, খুব স্বাভাবিকভাবে সেই রাজ্যগুলোর প্রতিনিধিত্ব বাড়বে, এবং অন্য রাজ্যগুলো যাদের যাদের জনসংখ্যা তত হারে বাড়েনি তাদের প্রতিনিধিত্ব কমবে, এবং কোনো কোনো ক্ষেত্রে যদি জনসংখ্যা কমে যায় তাদের আসন সংখ্যা কমেও যেতে পারে। তো 2026 সালে জনসংখ্যা কি হবে বা ঠিক তার পরের সেন্সাস বা জনগণনায় জনসংখ্যা ঠিক কি হবে এটা আমাদের জানা নেই, কিন্তু বিভিন্ন সংবাদ মাধ্যম বিভিন্ন রকম ট্রেন্ড দেখে ব্যাপারটা বিশ্লেষণ করেছে যে 2026-এ ব্যাপারটা ঠিক কি হতে চলেছে। তো আমরা তার একটা চিত্র এখানে দেব। আমি যে চিত্রটা নিচ্ছি সেটা এনডিটিভি অঙ্ক কষে দেখিয়েছে, সেখান থেকে নিচ্ছি। তো চিত্রটা একবার ভালো করে দেখা যাক। এই মুহূর্তে ভারতবর্ষের লোকসভায় আসন সংখ্যা হচ্ছে 543। এনডিটিভির মতে 2026-এ জনসংখ্যা যা দাঁড়াবে, তারা ট্রেন্ড হিসেব করে দেখেছেন যে সেটা হয়ে দাঁড়াবে 753, অর্থাৎ অনেকগুলো আসন বৃদ্ধি পাবে, 753। তো প্রশ্ন হচ্ছে আনুপাতিক হারে কাদের আসন বৃদ্ধি পাবে। আপনারা যদি পরপর দেখেন তাহলে ব্যাপারটা এরকম দাঁড়াবে যে উত্তরপ্রদেশের এখন আসন আছে 80টা, তাদের 48টা আসন বৃদ্ধি পাবে, বেড়ে দাঁড়াবে 128টা। বিহারে কি হবে? বিহারে এখন আছে আসন 40টা, 30টা বেড়ে দাঁড়াবে 70-এ। মধ্যপ্রদেশে 29টা থেকে বেড়ে দাঁড়াবে 47। মহারাষ্ট্রে এই মুহূর্তে আসন 48 হয়ে দাঁড়াবে 68, 20টার বৃদ্ধি। রাজস্থান এই মুহূর্তে আসন আছে 25টা, হয়ে দাঁড়াবে 44টা, 19টার বৃদ্ধি। গুজরাট এই মুহূর্তে আসন আছে 26, বেড়ে দাঁড়াবে 39, 13টা। অর্থাৎ আমরা যেগুলোকে গোবলার রাজ্য বলি সেগুলো ছাড়াও উত্তরপ্রদেশের সেগুলো ছাড়াও পুরো যে উত্তর ভারত তার আসন সংখ্যা বিপুল হারে বৃদ্ধি পাবে। এইটা হচ্ছে এনডিটিভির হিসেব। তো এরপরে যদি আমরা অন্যান্য রাজ্য দেখি, নিজেদের রাজ্যটার কথাও বলে নেওয়া দরকার, যে পশ্চিমবঙ্গের আসন সংখ্যাও কিছু বৃদ্ধি পাওয়ার কথা, 42 থেকে হয়ে দাঁড়াবে 53টা, কিন্তু ওদের তুলনায় কিছুই নয়, মাত্র 11টা বৃদ্ধি। এবার যদি আপনি দক্ষিণ ভারতে যান সেখানে চিত্রটা কিরকম। কেরালায় ছিল হচ্ছে 20টা আসন, এখন আছে, তো হিসেব অনুযায়ী সেটা কমে দাঁড়িয়ে হবে 19টা। হ্যাঁ ঠিকই শুনছেন, কমে দাঁড়াবে 19টা, একটা কমে যাবে। তেলেঙ্গানায় এখন আসন আছে 17টা, মাত্র 3টে বাড়বে, হয়ে দাঁড়াবে 20। অন্ধ্রপ্রদেশ এখন আসন আছে 25টা, মাত্র 3টে বাড়বে, হবে 28টা। তামিলনাড়ু এখন আসন আছে 39টা, মাত্র 2টো বাড়বে, হবে 41টা।
তা এই হচ্ছে দক্ষিণ ভারতের চিত্র। ফলে উত্তর ভারত আর দক্ষিণ ভারত এই দুটোকে যদি আপনারা জোড়েন তাহলে দেখবেন যে বস্তুত উত্তর ভারতের রাজ্যগুলির আসন সংখ্যা বাড়ছে নাটকীয়ভাবে বিপুল হারে, পূর্ব ভারতে কিছুটা কম, অনেকটাই কম, আর দক্ষিণ ভারতে একেবারেই কম। অর্থাৎ সব মিলিয়ে যেটা দাঁড়াবে সেটা হচ্ছে যে উত্তর ভারতের একটা আধিপত্য তৈরি হবে লোকসভায়, এবং বস্তুত ডিফ্যাক্টো যাকে বলা হয় ভারতবর্ষ শাসন করবে কিন্তু উত্তর ভারতই। তার বেশিরভাগ অংশটাই গোবলয়, সামান্য ছুটকো ছাটকা অন্য দু একটা রাজ্য আছে। তো সেটা এইটা যদি হয়, এটা ভারতবর্ষের যুক্তরাষ্ট্রীয় কাঠামোর ক্ষেত্রে একটা বিরাট বিরাট বিপদ। কারণ ভারতবর্ষ একটি যুক্তরাষ্ট্র, বহু জাতির সমন্বয়, প্রত্যেকটি জাতির কণ্ঠস্বর যাতে লোকসভায় থাকে, শাসন ব্যবস্থায় থাকে, সেটা সুনিশ্চিত করার জন্য সংবিধানে নানা রকম ব্যবস্থা নেওয়া হয়েছিল। একটা অঞ্চলের একাধিপত্য তৈরি হলে যুক্তরাষ্ট্রীয় কাঠামোটাই ধ্বংস হয়ে যাবে। তা অনেকে বলতে পারেন যে কেন বাপু, আনুপাতিক প্রতিনিধিত্বের ভিত্তিতেই তো সংসদ তৈরি করা হয়েছিল, এখন হলে দোষটা কোথায়? তো সংবিধান যখন তৈরি হয় তখন ভাবা হয়েছিল যে বিভিন্ন এলাকার মধ্যে বৈষম্য ক্রমশ কমে আসবে এবং যাই হোক সবই একই হারে হবে। তো দেখা যাচ্ছে সেটা হয়নি, এক। আর দুই হচ্ছে আরেকটা নীতি নেওয়া হয়েছিল, সেটাও কিন্তু সরকারের নীতি, দুই সন্তান নীতি, জন্ম নিয়ন্ত্রণের নীতি। দেখা যাচ্ছে এই বৈষম্যের কারণে কিছু অঞ্চলে এই নীতিটাকে সফলভাবে পালন করা হয়েছে, কিছু অঞ্চলে একেবারেই হয়নি। ফলে এটাও কিন্তু একটা সরকারি নীতি এবং এর কোনো যৌক্তিকতা নেই যে যে অঞ্চলে সরকারি নীতিকে সফলভাবে পালন করা হয়েছে তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে, এবং যে অঞ্চলে সরকারি নীতিকে পালন করা হয়নি বা যায়নি তাদেরকে বলা হচ্ছে কার্যত যে বাপু তোমরাই ঠিক, এসো তোমরা এবার ভারতবর্ষকে শাসন করো। তা এই দুটো নীতি যখন পরস্পর বিরোধী হয়ে দাঁড়াচ্ছে খানিকটা, তখন আরেকটা আলোচনা প্রয়োজন। কারণ যুক্তরাষ্ট্রীয় কাঠামোটাই, আগে বলেছি, যুক্তরাষ্ট্রীয় কাঠামোটাই বিপদের মুখে দাঁড়িয়ে আছে। এবং আমরা জানি যে গোবলয়ের আধিপত্য মানে হচ্ছে একটা অনুন্নত এলাকার আধিপত্য, এবং আমরা এও জানি একটি নির্দিষ্ট দল ওই এলাকাটা দখল করে বসে আছে, সেটাও মূলত অনুন্নয়নের কারণে। তো শুধু এটা একটা মাত্র এলাকার একাধিপত্য নয়, একটা মতাদর্শের আধিপত্য, একটা মতাদর্শের একাধিপত্য, খুব সহজে বলতে গেলে চরম আগ্রাসী হিন্দুত্ববাদীদের একাধিপত্য। তো এইটাকে ঠেকানো দরকার। ফলে এই আলোচনায় মোটের উপর আমরা কি দেখলাম? দেখলাম দুটো মিথ। এক হচ্ছে মুসলমানদের জনসংখ্যা বেড়ে চলেছে, এটা একটা মিথ, এটা মিথ্যে কথা, এটা ইচ্ছে করে প্রচার করা হচ্ছে। এবং কেন হচ্ছে? কারণ গোবলয়ের আধিপত্যকে যে তৈরি করা হচ্ছে, এইটা হচ্ছে আসল কথা, সেটাকে চেপে দেওয়ার জন্য ওটা বলা হচ্ছে। তো এই কথাটা তাই জোর দিয়ে বলা উচিত, কারণ গোবলয়ের আধিপত্য তৈরি হওয়া মানে আসলে দুটো জিনিস তৈরি হওয়া। এক হচ্ছে ধর্মীয় একাধিপত্য তৈরি হওয়া, ধর্মীয় বৈষম্য তৈরি হওয়া, এবং দুই হচ্ছে ভাষাগত জাতিগত একাধিপত্য তৈরি হওয়া, বৈষম্য তৈরি হওয়া। যারা গণতন্ত্র প্রেমী মানুষ আছেন প্রত্যেকের এই বিষয়টা সচেতন হওয়া উচিত। তো দুঃখের ব্যাপারটা হচ্ছে আমরা এই নিয়ে দক্ষিণ ভারতে কিছু আওয়াজ শুনতে পাচ্ছি, কিন্তু পূর্ব ভারতে তেমন কোনো আওয়াজ শোনা যাচ্ছে না, যদিও সমস্ত গণতন্ত্র প্রেমী মানুষের এটার বিরুদ্ধে সচেতন হওয়া উচিত। কাজে এই ভিডিওটা যারা দেখলেন, যারা শেষ পর্যন্ত দেখলেন, তারা বক্তব্যটা অনুধাবন করুন, ভিডিওটা শেয়ার করতে পারেন, বা এই নিয়ে লিখুন, কথা বলুন। প্রত্যেকের এটা জানা দরকার, কারণ বিপদটা ভারতীয় যুক্তরাষ্ট্র কাঠামোর, বিপদটা ভারতের যুক্তরাষ্ট্রের, ভারতের জাতি কাঠামো এবং ধর্ম কাঠামোকে সম্পূর্ণ ভেঙে দেওয়ার একটা চক্রান্ত হতে পারে। এ নিয়ে সচেতন থাকা দরকার। তো আজকে এইটুকুই, নমস্কার।